হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আজকের আবারও একটা টিপস বা একটা দারুণ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো যেই টিপসগুলো ফলো করলে বা কিছু কিছু জিনিস মাথার মধ্যে রাখলে আমাদের রান্নাঘর কিন্তু সবসময়ের জন্য চকচকে তকতকে থাকবে। এটা কিন্তু একদম আমি বলতে পারি, কারণ আমি নিজেও এই জিনিসটা ফলো করি আর আমার সঙ্গে হয়। তো ভাবলাম আমার সাথে সাথে আমার দিদি বোনরাও যদি একটু হলে উপকৃত হয় তাহলে ক্ষতি কী। তো বেসিক্যালি আমি যে টিপসগুলো ফলো করে আমার রান্নাঘরটা পরিষ্কার পরিপাটি করে রাখি সেটাই আজকে তোমাদের মাঝে তুলে ধরবো। আর আরেক দিদি বোন আমাকে দুদিন আগে একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আমি আমার গ্যাস ওভেনটাকে কীভাবে ক্লিন করি বা কীভাবে পরিষ্কার করি সেটা একটু দেখাতে বা উনি জানতে চেয়েছেন। তো সে কারণে বেসিক্যালি এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেবো যে আমি গ্যাস ওভেনটা কীভাবে ক্লিন করি। তো সব থেকে প্রথমে স্টার্ট করছি মশলার কৌটো। বেসিক্যালি যাদের কিচেন চিমনি নেই তাদের কিন্তু রান্নাঘরটাকে তেলমুক্ত রাখা অনেক একটা ঝামেলাপূর্ণ কাজ, কারণ কিচেন চিমনি থাকলে তো ইজিলি তেল মশলাটা তার মধ্যে চলে যায়, কিন্তু যদি কিচেন চিমনি না থাকে রান্নার ক্ষেত্রে সেই তেল মশলাটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যায়, স্পেশালি যখন আমরা রান্নার বা গ্যাস ওভেনের পাশে যখন মশলার কৌটো বা প্রয়োজনীয় জিনিসগুলো রাখি তার উপরে তো বিশেষ করে। তো আমি বেসিক্যালি প্রত্যেক দিন না হলেও একদিন অন্তর অন্তর আমার এইগুলো করা চাই, আমার মাস্ট, আমার অভ্যেস হয়ে গেছে। আমি কিন্তু সময় ঠিক বার করেই নিই। এটা কিন্তু বেশি একটা সময় লাগে না, 10-15 মিনিটের মতো যদি তুমি সময় দিতে পারো প্রত্যেক দিন বা একদিন ছাড়া, তাহলে দেখবে মাসকে মাস বা 1 মাস পর যখন তুমি তোমার রান্নাঘরটাকে ডিপ ক্লিন করতে যাবে তোমাকে যে পরিমাণ কষ্ট আর পরিশ্রম করতে হবে সেটা আর বলে বোঝানো নয়। তাই একদিন দুদিন পর পর যদি 5-10 মিনিট তুমি সময় দাও এতে ক্ষতি কী? এতে কিন্তু কষ্ট আর এফেক্টটাও কম হবে। আর যখন 1 মাস পর তুমি পরিষ্কার করতে যাবে তখন কিন্তু কষ্ট, পরিশ্রম, সময় তোমাকে তিনটেই দিতে হবে। তো সে কারণে একদিন দুদিন অন্তর অন্তর আমি যেটা করি, মশলার কৌটোগুলো যে সব সময়ের জন্যই খালি হলেই ধুতে হবে এর কোনো মানে নেই। যদি মনে করো যে মশলার কৌটো খালি হবে তারপরে সবগুলো একসঙ্গে দেবো, এটা কিন্তু কখনোই সম্ভব না। কারণ একদিন হয়তো হলুদ শেষ হচ্ছে, একদিন লঙ্কার গুঁড়ো শেষ হচ্ছে, একদিন জিরে মরিচ নুন সবগুলো তো আর আমাদের একসঙ্গে শেষ হয় না। একদিন একটা একটা করে জিনিস শেষ হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু একসঙ্গে সব কিছু পরিষ্কার করাটাও খুব সমস্যাজনক বিষয়। তো সে কারণে প্রত্যেক দিন বা একদিন অন্তর অন্তর এইভাবে কিন্তু মশলার কৌটোটাকে আমি শার্পো বা ভিম লিকুইড জেল যেটাই বলে থাকো না কেন হালকা গরম পানিতে দিয়ে এইভাবে কিন্তু একটা রুমাল, যেটা আর কি মাইক্রোফেব্রিক ক্লথ আমরা বলে থাকি, যেটা সুতিরও নয় আবার গেঞ্জিরও নয়, সুতি গেঞ্জি যে রুমালগুলো হয়ে থাকে সেই রুমাল দিয়ে আমি এইভাবে কিন্তু পুছে নিই। নেওয়ার পরে তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো কতটা পরিমাণে চকচকে হয়ে গেছে, একদম ধোয়া মতো। তো এইভাবে পরিষ্কার করে নিয়ে আবারও কিন্তু শুকনো কাপড় দিয়ে পুছে নিতে হবে, না হলে পানির একটা দাগ থেকে যাবে। আর ভিজে কাপড় দিয়ে পোছার পর যখন তুমি শুকনো কাপড় দিয়ে এটাকে পরিষ্কার করবে এটা কিন্তু একদম নতুনের মতো হয়ে যাবে, যেন জাস্ট এক্ষুনি তুমি মশলার কৌটোটা রেডি করেছো। আর মশলার কৌটো কাউন্টার টপে এমনি একটা একটা করে রাখার থেকে একটা কোনো কিছুতে যদি রাখো তাহলে তোমাদের নিজেদেরই সুবিধা হবে। কারণ একটা একটা করে যদি গ্যাসের পাশে কাউন্টার টপের ওপরে যদি তুমি মশলাগুলো রাখো, একটা একটা করে সরিয়ে পরিষ্কার করাটা খুব ঝামেলাপূর্ণ একটা কাজ। তো যে কোনো বাস্কেট বা যে কোনো এরকম ধরনের কন্টেনার নিয়ে নিতে পারো যার মধ্যে রাখতে পারো। আর অবশ্যই মশলার কৌটো তুমি যেখানেই রেখে থাকো না কেন তার নিচে কোনো না কোনো পেপার অবশ্যই দিয়ে দেবে। সেটা হতে পারে খবরের কাগজ, সেটা হতে পারে খাতার কাগজ বা জেরক্সের কাগজ, যে কোনো ধরনের কাগজ কিন্তু অবশ্যই দেবে। কারণ মশলার কৌটো থেকে না হলেও এই যে তেলের কৌটো আছে বা তেলের বোতল থেকে কিন্তু অবশ্যই আমাদের নিচে তেল হালকা হলেও পড়ে। তো সেটা তোমরা কাগজ রাখলেই বুঝতে পারবে যে তেলের একটা হালকা দাগ থাকে। তো সে কারণে অবশ্যই কাগজের ওপরে রাখলে কি হবে, নিচের যে আর কি যেটার ওপরে রাখছো সেই বাস্কেটটা নোংরা হবে না, শুধু পেপারটাকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তো সংসারের কাজটাও সহজ হয়ে যাবে। তো সংসারের কাজ সহজ করার জন্য অল্প অল্প কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করি, যাতে আমি হেল্পফুল হয়েছি তাই আমার দিদি বোনেদের সাথে শেয়ার করা, যাতে তোমরা হলেও একটু নিজেদের আর কি সংসারের কাজগুলোকে সহজ করে নিতে পারো। তো এই যে আমার মশলার কৌটোটা রেডি হয়ে গেল। তো এরপরে আছি আমার গ্যাস ওভেনের কর্নারটায়, যেখানটাই হচ্ছে সবথেকে মেন আমার প্রয়োজনীয় জিনিস। আমার প্রত্যেক দিন এই জায়গাটা তো লাগেই, কারণ এর মধ্যেই আমার হাতা খুন্তি চামচ তারপরে মশলাদানি এখানটাতেই আমি রাখি। তো সেই জন্য এই কর্নারটাকে কিন্তু আমাকে একদিন দুদিন অন্তর অন্তর ক্লিন করতে হয়, যেহেতু একেবারে গ্যাস ওভেনের পাশেই, তাই তেল মশলাটাও খুব বেশি ছেটাই আর কি। তো সে কারণে এই জায়গাটা পরিষ্কার না করলে, আর বিশেষ করে আমি যেহেতু হোয়াইট কালারের টাইলস লাগিয়েছি তো সে কারণে ভালোভাবে পরিষ্কার না করলে একটু কিছু পড়লেই দাগটা একেবারে ফুটে ওঠে। বলে না যে সাদার উপরে দাগ বেশি তাড়াতাড়ি ফুটে ওঠে, তো
সে কারণে একদিন দুদিন অন্তর অন্তরই এখানটা আমি ক্লিন করে নিই এইভাবে। ঠিক যেই পানির মধ্যে আমি রুমালটা ভিজিয়ে পরিষ্কার করলাম মশলার কৌটো, ঠিক সেম একই পানির মধ্যে আগে ভিজে কাপড় দিয়ে মুছে নিয়ে তারপর অবশ্যই শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে, না হলে কিন্তু পানের একটা দাগ থেকেই যাবে। তো এইভাবে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে এই জায়গাটাকে অর্গানাইজ করে নেব। তো এই কর্নারটাই কিন্তু আমি বেশি কিছু হেজিবিজি দিয়ে অর্গানাইজ করিনি, একেবারে হালকা ফুলকা রাখার চেষ্টা করেছি। কারণ আমার কাছে মনে হয় অনেক বেশি জিনিসপত্র দিয়ে সাজানোর থেকে যত খালি থাকবে তত দেখতে বেশি ভালো লাগবে, আর খালি থাকা জিনিস অনেক বড় লাগে। যখন অনেক ভিজে জিনিস দিয়ে তুমি সাজিয়ে ফেলবে, জিনিসটা দেখতে হয়তো একটু ভালো লাগবে কিন্তু খুব একটা মানে অর্গানাইজ মনে হবে না। তো সে কারণে আমার কাছে মনে হয় যে যত ফাঁকা থাকবে তত বড় থাকবে জায়গাটা, আর সেই সাথে কিন্তু অর্গানাইজও থাকবে। তো এখানে আমি একটা বড় স্পুন হোল্ডার রেখেছি, যার মধ্যে আমার বড় বড় যে চামচ হাতা খুন্তি সেগুলো, আর একটা ছোট আর কি স্পুন হোল্ডার যেটা আমি অফলাইন 20 টাকা দিয়ে কিনেছিলাম, তার মধ্যে ছোট ছোট স্পুন ওগুলো রেখেছি, আর মশলার কৌটো, আর প্রত্যেক দিন দুবেলা যেটা প্রয়োজন পড়ে চিনি, চা পাতা, দুধ, এটা ব্যাস। আর সাথে 1 জগ পানি যেটা রান্নার সময় আমার লাগে। তো ব্যাস এভাবে সিম্পলি আমি এই কর্নারটাকে ডেকোরেট করেছি, বেশি হিজিবিজি কিছু করিনি। তো এবারে রান্নাবান্না কমপ্লিট করার পর এলাম গ্যাস ওভেনটাকে ক্লিন করতে। সবথেকে প্রথম কথা, যদি গ্যাস ওভেনটাকে সবসময়ের জন্য পরিষ্কার করে রাখতে চাও তবে সেক্ষেত্রে বলবো রান্না করার একেবারে সঙ্গে সঙ্গে ক্লিন করে নেবে। একেবারে রান্নাটা শেষ করছো সেই মুহূর্তে যদি তুমি ক্লিনটা করে নিতে পারো কত তাড়াতাড়ি হয়ে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। আর যদি মনে করো যে এখন করবো না কিছুক্ষণ পর করবো, তাহলে ওই যে তেল মশলা যেটা ছিটিয়ে পড়েছে সেটা কিন্তু শুকিয়ে যাবে, আর সেটার পিছনে পরিশ্রম কতটা করতে হবে সেটা তার বলে বোঝানো নাই। তো সে কারণে আমি বেসিক্যালি যেটা করি, রান্না শেষ হওয়ার একেবারে সাথে সাথেই রান্নাঘরটাকে ক্লিন করে নিতে, এতে করে কিন্তু পিঁপড়েও আসার কোনো সম্ভাবনা থাকে না, কোনো রকমের কোনো পোকামাকড়ও আসার সম্ভাবনা থাকে না। তুমি যদি রান্নাঘরটাকে নোংরা করে রেখে দাও বা তেল মশলা ছিটানো এরকম কিছু থাকে, তাহলে তার স্মেলে বা তার গন্ধে কিন্তু পিঁপড়ে বা পোকামাকড় এমনিতে চলেই আসবে। তো সেই পোকামাকড় যাতে না আসে সেই কারণে ওরকম ধরনের কিছু ছিটিয়ে রাখা যাবে না, যাতে গন্ধেতে পিঁপড়ে তো নাই আসে, সেই সাথে অন্য কোনো পোকাও যাতে না আসে। তো সে কারণে রান্নাঘরে শুধু গ্যাস ওভেন নয়, এই যে রান্নার গ্যাস ওভেনের পেছনের যে এরিয়াটা যেখানটায় অবশ্যই তেল মশলা অনেক বেশি ছেটায় রান্নার সময়, সেই জায়গাটাও কিন্তু সাথে সাথে ক্লিন করে নেওয়া। তাহলে কিন্তু কি হবে বলো তো, এই জায়গাটা কিন্তু অনেক দিন পর যখন তুমি ক্লিন করতে যাবে অনেক বেশি দেখতে বাজে লাগার পাশাপাশি অনেক বেশি তোমাকে সময় পরিশ্রম দিতে হবে। সে কারণে আমি চেষ্টা করি প্রত্যেক দিন যখন রান্না শেষে গ্যাস ওভেনটাকে ক্লিন করে ঠিক সেই সাথে সাথেই আমি এই এরিয়াটাকে ক্লিন করে নিই। তো আমার যে দিদি বোন কমেন্ট করেছিলেন যে আমি গ্যাস ওভেনটা কীভাবে ক্লিন করি, তো বেসিক্যালি আমি যে থালাবাটি ধোয়ার মাজনি ব্যবহার করে থাকি আর থালাবাটি ধোয়ার যে ভিম লিকুইড সাবানটা ব্যবহার করি, তুমি যে ভিম লিকুইড জেল দিয়েও করতে পারো, আমি যখন জেল কিনি জেল দিয়ে করি, সাবান হলে সাবান দিয়ে করি। তো মাজনি দিয়ে প্রথমে গ্যাস ওভেনটাকে খুব ভালোভাবে মেজে নিই, যেভাবে আমরা থালাবাটি মেজে থাকি। পুরো গ্যাস ওভেনটাকে পেছন পাশ সামনে পুরো একেবারে এভাবে ক্লিন করে নেওয়ার পর একটা ভিজে কাপড় দিয়ে, মানে একটা কাপড়কে ভিজিয়ে আগে ক্লিন করে নিই, তারপর শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতেই হবে। কারণ তুমি যখন ভিজে কাপড় দিয়ে মুছছো তোমার হয়তো মনে হবে যে পরিষ্কার আছে, কিন্তু যখন শুকিয়ে যাবে তখন কিন্তু সেই পানির একটা দাগ পড়ে যাবে, তুমি নিজে খেয়াল করলেই বুঝতে পারবে। তাই ভিজে কাপড় দিয়ে মোছার পর অবশ্যই শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নেওয়া, তাহলে কিন্তু একেবারে ঝকঝকে তকতকে যেন মনে হবে এই মাত্র তুমি তোমার রান্নাঘরটাকে সুন্দরভাবে গুছিয়েছো। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। তো আশা করছি আমার দিদি বোনেরা এই কিছু কিছু ছোটোখাটো টিপস ফলো করে তোমাদের রান্নাঘরটাকে পরিষ্কার রাখবে। প্রত্যেক দিনের অল্প পরিশ্রমের মাধ্যমে যদি একদিনের সারাদিনের মানে খাটনি যদি কমানো যায় তাতে ক্ষতি কী, তাই না? তো এই যে গ্যাস ওভেন ক্লিন করে নিলাম, আর এই যে গ্যাস ওভেনের বার্নারগুলো সেগুলো কিন্তু আমি থালাবাটি ধুই, রান্না শেষ করার পর তো থালাবাটি ধুতে হয়, তার সঙ্গেই এইগুলো ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পর এগুলো সেট করে দিই, আর জাস্ট সাথে সাথেই যা এটোকাটো বেরোয় সেগুলোকে ধুয়ে কাউন্টার টপটাকে একেবারে পরিষ্কার করে নিই একইভাবেই। তো ব্যাস এইভাবেই আমার প্রত্যেক দিন রান্নার শেষে আমার রান্নাঘরটাকে ক্লিন করতে হয়, আর এটা কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এটা সময় লাগে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট, এর বেশি সময় লাগবেই না। এই 10 থেকে 15 মিনিট সময় ব্যয় করলে তুমি কিন্তু প্রত্যেক দিন তোমার রান্নাঘরটাকে নতুনের মতো দেখতে পাবে। তো আশা করছি আমার এই ছোট ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।